ও কেন এগুলা করে বেড়াচ্ছে? ও যদি এগুলো করারই থাকে ও আমাকে ছেড়ে দেখ, আমাকে ছেড়ে তারপরে করুক। ও এত পাগলামি করে আমাকে বিয়ে করছে, তাহলে এখন কেন এগুলা? তারপরে আমার আব্বুকে নিয়ে বসছে। ও হচ্ছে ওকে সবকিছু জিজ্ঞেস করা হয়েছে যে তুমি যদি ভালো হও, তুমি যদি লয়াল থাকো, তুমি ওকে ফোন দাও না কেন? ও আচ্ছা, আরেকটা কথা, ও আমাকে কখনো ওর ফোন ধরতে দিত না, কখনোই না। যখনই আমি ওর ফোন ধরার চেষ্টা করছি তখনই হচ্ছে যে ও ও আমার সাথে অনেক সিনক্রেট করা স্টার্ট করছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় ওই দিন ওর সাথে আমার এমন ফাইট হয়েছে যে ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে। ও একটাবার এটাও চিন্তা করে নাই যে ওর বাচ্চা আমার পেটে, একটাবার এটাও চিন্তা করে নাই। তো ওই দিন রাতে অনেক ধরনের সিনক্রেট হয়েছে। কিছুদিন আগে আমি হচ্ছে আমার কাজিনের কাছ থেকে শুনতে পেলাম যে ও ওই দিন রাতে নাকি আমার কাজিনের বাসায় গেছিল। কাজিনের বাসায় গিয়ে অনেক নয় অনেক মিথ্যা কথা বলছে, আমি এগুলো স্কিপ করলাম। পুরো মিথ্যা একটা ঘটনা রাটাই আসছে। ওই বাসা থেকে মানে আমার কাজিনের বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছে, বাসায় এসে মানে বুঝাচ্ছে ও রাগ, ও খাবে না। আমার আব্বুকে অনেকবার ডাকতেছে ভাত খাওয়ার জন্য, ও খাবে না। তারপরে খাওয়া দাওয়া আমার আব্বু খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে নিয়ে বসলো। ওইখানে ও কোনো কিছুই পারফেক্টলি আনসার করতে পারে নাই, নিজেকে প্রুভ করতে পারে নাই যে ও কারেক্ট, ও ঠিক প্রুভ করতে পারে নাই। তো আমি রাগ করে ওর পাসপোর্টটা কেড়ে নিছি, লুকায় রাখছি। হ্যাঁ, আমি বলছি যে আজকে যদি আমি সমাধান না পাইছি আমি পাসপোর্ট ছিঁড়ে ফেলবো, আপনি দেশের বাইরে যাই পারবেন না যাইতে। এটা নিয়ে আরো বেশি সিনক্রেট হওয়া শুরু হয়ে গেছে। পরে যখন দেখতেছে ও আমাকে ধাক্কা টাক্কা দিয়ে ফেলে টেলে একটা অবস্থা, মানে আমি কান্না কাটি। একে তো আমাকে ডক্টর বলছে বেড রেস্টে থাকতে হবে, তার মধ্যে আমার উপর এগুলা যাচ্ছিল। তারপর আমার আব্বু বলছে যে আচ্ছা ঠিক আছে, ও যদি এসবই করার থাকে ও এসব করুক, সমস্যা নেই, তুমি ওর পাসপোর্ট ওকে দিয়ে দাও, ও যা ইচ্ছাও করুক, আর কোনো কিছুতে মাথা ঘামাইও না, দেখা যাবে কি হয়। আব্বুর কথা ধরে জাস্ট আব্বুকে কসম দিছিল যে পাসপোর্ট তুমি ওকে দিয়ে দাও, দিয়ে দিছিলাম। দেন হচ্ছে যে আমার প্যানিক অ্যাটাক হয়। হ্যাঁ, আমার যখন অনেক বেশি আমি কান্নাকাটি করি আমার প্যানিক অ্যাটাক হয়, অনেক বমি করতেছিলাম অনেক। ও আসছে, ওর সাথে আমার কথা ছিল, তখন আমার ভাইয়ের রুমে ছিল, আমি আমার রুমে ছিলাম। তো আমার প্যানিক অ্যাটাক হয়েছে, আমি বমি করতেছি, কান্না করতেছি, আমার অবস্থা খুব খারাপ। আমার আম্মু আমাকে হ্যান্ডেল করতে পারতেছিল না, আমার কষ্ট হচ্ছে দেখে ও আসছে আমার কাছে। তারপরে ওর আদরে আমি স্বাভাবিক হয়েছি, নর্মাল হয়েছি। ও আমাকে বমি করতেছিলাম, লেবু টেবু খাওয়াইছে, আমাকে হচ্ছে যে শান্ত করছে, ঠান্ডা করছে। দেন হচ্ছে আমি ঘুমাই গেছিলাম। পরে সকালবেলা উঠে ওর ফ্লাইট, ও চলে যেতে হবে। দেন ও আমাকে বিদায় দিয়ে চলে গেল। চলে যাওয়ার কিছুদিন পরেই আবার সেম, আবার আরেকটা মেয়ে, তাও আবার আমার স্কুলের একটা সিনিয়র আপু, তাকে ইনবক্স করছে। ইনবক্স করে তার সাথে ফ্লার্ট করতেছিল। তো সে তো চিনে যে আমার হাজবেন্ড হিসেবে চিনে। তো যখন জিজ্ঞেস করলো আপনি তো তিথির হাজবেন্ড, আপনি আমাকে এইভাবে কেন কল অফার করতেছেন, মেসেজ দিচ্ছেন কেন? তখন বলে যে তিথির সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে। ওই দিন ফার্স্টে ও আর কি আমি এই জিনিসটা শুনলাম যে ও মানুষকে বলে বেড়ায় যে ওর সাথে আমার সম্পর্ক ভালো না, তারপরে হচ্ছে যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, হ্যান ত্যান। ডিভোর্স হয়ে গেছে মানে তুমি 2 দিন আগে আমার সাথে এইসব কাহিনী করে গেলা, তুমি একটা মেয়েকে এক সপ্তাহ না যদি আবার মেসেজ করে এগুলো বলতেছো তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তারপরে হচ্ছে এই কাহিনীটা গেল, এটা নিয়ে আবার একটা ফাইট, ওর সাথে আবার আমার কন্ট্যাক্ট অফ। ও কখনো কোনো কিছু ক্লিয়ার করতো না। আমাকে জিজ্ঞেস করতাম এই মেয়েটা কে, এই মেয়েটার সাথে আপনি এরকম এরকম করছেন কেন, কি সমস্যা, কি আমাকে এক্সপ্লেন করেন না, মানে ইগনোর। ইভেন মেসেজ দেখে আনসারও করতো না, ইগনোর টোটালি। তারপরে এরকম প্রবলেম তো হচ্ছিল প্রেগনেন্সির মধ্যে। এর মধ্যে হচ্ছে যে ওর বাসায় আর আমার যাওয়া হচ্ছে না, অনেক ধরনের প্রবলেম হইতেছিল। তারপরে ওর ফ্যামিলি, ওর মানে কেমন যে এক্সপ্লেন করি, যে বিয়েতে সবকিছুই করছে আলহামদুলিল্লাহ, মোটামুটি যতটুকু করা যায়, যতটুকু সাধ্য মতো। যেহেতু ওই বছরই 2024-এরই জানুয়ারিতে আমার ভাইয়ার বিয়ে হয়েছে, এপ্রিল আবার আমার বিয়ে হুট করে নেওয়া দেশে আসছে। তো সবকিছু অ্যারেঞ্জ করে আমার আব্বুর পক্ষে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছিল। তো আব্বু হচ্ছে অনেক ঋণ টিন করে দেন হচ্ছে বিয়েটা হয় আর কি, সম্পূর্ণ হয়। ইভেন এখনো পর্যন্ত আমার আব্বু ঋণের টাকা দিচ্ছে, এখনো শোধ হয়নি। এমন না আমরা অনেক বড় লোক মানুষজন না। আমার ভাইয়া জব করে, ওর বউকে নিয়ে ঢাকায় থাকে। আমার টুকটাক বিজনেস আছে, আমার বাবার দোকানদারি করে, এটুক যা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু
সবকিছু জেনে শুনেই তো আসে। ও যে আমার বাবাকে নিয়ে এতগুলা কথা বললো, আমাকে নিয়ে বলছে বলছে আমার বাপকে পর্যন্ত ছাড়ে নাই মানুষটা, আমার বাপকে নিয়ে পর্যন্ত এতগুলা বাজে কথা বলছে ও। অথচ একদিন আমাকে আমার আব্বু আর আমার চাচু বলতেছিল খুব গর্ব করে, দিদি তুমি যদি লাইফে কোনো ভালো ডিসিশন নিয়ে থাকো, এইরকম একটা ছেলেকে চুজ করছো, ছেলেটা খুবই ভালো, তোমাকে খুবই ভালোবাসে। সেই মানুষগুলোকে আজকে আপনি এইভাবে বলতে পারছেন। আমি সত্যি আমার যখন থেকে আমি আপনার পোস্ট গুলা দেখছি, আমি এখনো পর্যন্ত ঠিক মতো খাইতে পারতেছি না, আমার পুরো শরীর কাঁপতেছে যে একটা মানুষকে ছোট করার জন্য, অপমান করার জন্য এত নিচে নামতে পারে। আমার ভুলটা কি ছিল আমাকে শুধু বলেন। আপনি যে আমার নামে এতগুলো অপবাদ দিলেন, আপনি করতেছেন খারাপ কাজ, নিজের খারাপ কাজটা ঢাকার জন্য আপনি আজকে আমার 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 বাপ কাউকে ছাড়েন নাই, সবাইকে একদম রাস্তার মানুষ বানাই দিলেন। আমি জানি না ওই সব মেয়েরা আমার আজকে লাইফটা দেখতেছে কিনা, যদি দেখে থাকেন অবশ্যই আমাকে যেগুলো পারছেন। আমি আজকে একটা মেয়ের কাছে মাফ চেয়েছিলাম, আমি জানি না আপুটা এখন আমার লাইফটা দেখতেছে কিনা, আমি ওনাকে খুঁজে বের করে আমি ওনার কাছে মাফ চেয়েছি। কারণ উনি যখন আমাকে নেওয়াজের ব্যাপারে এসব কথা বলতেছিল, আপনার হাজবেন্ড আমার সাথে সম্পর্কে আছে, আপনার সাথে বিয়ে, আপনার বউ থাকা অবস্থায় আমি ওই মেয়েকে যা তা বলছি, যা তা। আমি বলছি আমার হাজবেন্ড জীবনও এরকম ছিল না, ইচ্ছা মতো ওই মেয়েকে গালাগালি করছি আমি। ওই মেয়ে আমাকে বলছে আপু একদিন আপনি বুঝবেন যে আমি আপনাকে সত্যি কথা বলছি, ওই দিন আপনি আমার কথা মনে করিয়েন। ওইটা মনে করেই আমি আজকে ওকে খুঁজে বের করে আমি ওই মেয়ের কাছে মাফ চেয়েছি যে আপু আমাকে মাফ করে দেন। আমি কার সাপোর্ট নিয়ে আপনার সাথে তো বাজে ব্যবহার করছি, আমি আজকে বুঝতে পারতেছি। ওয়াফা কোথায় দেখতো, ও কান্না টান্না করতেছে কিনা। ওদের বিয়েতে যেরকম যেরকম ডিমান্ড ছিল সবকিছু আলহামদুলিল্লাহ আমার বাবা যতটুকু পারতে করছে। হ্যাঁ, ও যে বলছে আমি ভয়ঙ্গা, আমি এসে, কেন তুমি জানতা না? তোমাকে আমি বলি নাই? হ্যাঁ, তোমরা চিটাঙ্গা কোন দিক থেকে? তোমরা চিটাঙ্গা আমাকে একটু বলো তো, তোমাদের নিজের ঘর আছে? তোমরা থাকো ভাড়া বাসায়, আমরাও ভাড়া বাসায় থাকি। হ্যাঁ, আমার বাপের ওরকম অকাত নাই যে জায়গা জমি কিনে বাড়িঘর করে থাকবে চিটাঙ্গা দিকে থাকবে। হ্যাঁ না, আমি নট চিটাঙ্গা, আমি ভাড়া থাকি, ভাড়া বাসায় থাকি। তো কি হয়েছে? তুমিও তো ভাড়া বাসায় থাকো, তুমিও তো আমাকে ভাড়া বাসায় উঠাইছো। তুমি কোন জায়গার চিটাঙ্গা হইছো? তুমি যে একটা মানুষকে ছোট করতেছো, তুমি তোমার ফ্যামিলির কথা বলছো? তোমার ফ্যামিলি কিরকম? তুমি আমার পিছনে টাকা খরচ করছো বলতেছো যে আমি কত টাকা খরচ করছি তোমার পিছনে, ওইটা কি একটু মনে নাই? অবশ্যই আপনি আমার হাজবেন্ড, আপনি আমার পিছনে টাকা খরচ করবেন তো কে করবে? আমি আপনার বউ, আমি আপনার পিছনে খরচ করবেন তো কে করবে? কামাই করতেছি তো একজন আরেকজনের জন্যই, তাই না? তো করছি তো, এটা আবার বলে বেড়ানোর তো কিছু নাই। হ্যাঁ অবশ্যই আপনি আমাকে ব্র্যান্ড চিনাইছেন, আমি কখনো আগে ওয়াইএসএল, গুচি, প্রাডা এই ধরনের কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি না। বাট আপনি তো আমাকে অরিজিনাল এনে দেন নাই, রিপ্লিকাই তো আনছেন, কপি ভার্সনই তো আনছেন। এটা নিয়ে এত প্রাউড কেন? আমি কামাই করি না? আমি কি আগে কি আমি কিভাবে চলতাম? আমি বস্তি থেকে আসছি না, মানুষজন আমাকে দেখে নেয়। আপনার সাথে সম্পর্কের আগে আমি একদম রাস্তার মেয়ে ছিলাম। তো রাস্তার মেয়েকে কেন আপনি এত এত একদম মানে কোন নিয়া হয়েছেন যে আপনি একটা রাস্তার মেয়েকে এত মানে ভালো করার চেষ্টা করতেছেন? আমি আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ যতটুকু দিচ্ছে আমি অতটুকুতে আজকে এই অবস্থানে আসছি। আমার কষ্টের মাধ্যমে, কেউ আমাকে 2 পয়সা দিয়ে হেল্প করে নাই। আমি আমার লাইফে যেটুকু আপনারা দেখেন, আমি কই যাচ্ছি না যাচ্ছি, কিভাবে ড্রেস পরতেছি, সবকিছু আমারটা আমি করছি। সবসময় আমার সাপোর্ট ছিল আমার মা, একমাত্র আমার মা ছাড়া কেউ আমাকে কোনো জায়গা থেকে আমাকে সাপোর্ট করে নাই।
সো বিয়েতে যৌতুক পারছে ওটুক ওদেরকে দেওয়া হয়েছে, দেই নেই শুধু ফার্নিচারটা আমরা। এখান থেকে সমস্যাটা মেনলি শুরু হয় যে তাদেরকে আমরা ফার্নিচার দেই নেই, আর তাদের ঘরে কিছু নাইও, নাই দেখেই তো চাইছে, তাই না? এমন না যে ওর বাবাকে ফোন করে জিজ্ঞেস করছে যে আমরা ফার্নিচার কি দিচ্ছি না দিচ্ছি। তো আমাদের বিয়ের আগে ফদ্দনামা হয়েছিল, ওইখানে ফার্নিচার নিয়ে কোনো কথা হয় নাই, কারণ নেওয়াজকে আমার আব্বু আগে থেকেই বলছে আমরা চিটাগনিয়ান না খাস, সো আমরা তোমাদের ডিমান্ড কোনো কিছু পূরণ করতে পারবো না। আমার অতটুকু সামর্থ্য নাই যে আমি তোমরা চিটাগনদের অনেক ডিমান্ড থাকে ওইগুলো পূরণ করার মতো সামর্থ্য আমাদের মধ্যে নাই। যদি এমন হয় তুমি ইভেন আমার ভাইয়া পর্যন্ত, ও আমার ভাইয়ের সাথে কথা বলছিল, আমার ভাইয়া পর্যন্ত বলছে যে আমাদের ওরকম আমরা চিটাগনিয়ান না, তো তোমাদের ডিমান্ড আমরা পূরণ করতে পারবো না, যদি হয় তাহলে তুমি আমার বোনের সাথে আগাইতে পারো, না হলে এখানে স্টপ করো। কিন্তু ও তখন বলছে যে না আমার একটা সুতাও লাগবে না, কিন্তু এর বিয়ের পরে আসলে বোঝা যাচ্ছে যে ও সুতা বাদে ওর সবকিছুই লাগবে। সো এইখান থেকে স্টার্ট হয় আর কি, বিয়ের থেকে স্টার্ট হয় ওদের জিনিসপত্র চাওয়া। তো এই যৌতুক যেটাকে বলা হয়, ফার্নিচারটা দেওয়া হয় না, যার কারণে আমার উপর এত অত্যাচার। আমার অন্যায় এটাই ছিল যে আমি তাদেরকে মন ভরে স্যাটিসফাই করতে পারি নাই, এই যে ফার্নিচার দিয়ে ওদেরকে আমি স্যাটিসফাই করতে পারি নাই, দিই নাই। কারণ কি, এমন না যে আমি ফার্নিচার নিতে পারবো না ওর ঘরে, ওটা আমার ঘর, আমি আমার ঘর সাজাবো। আপনারা দেখেন আমি কত সুন্দর গুছাই গাছাই, আমার যখন যা লাগে আমি সবসময় আমার রুমটা সুন্দর করে রাখি। তো আমি ওইখানে থাকবো, আমি তো আর এটা এলোমেলো করে রাখবো না, যখন যা দরকার আমি তো করবো আমার সংসারের জন্য, তাই না? আমি কামাই করতেছি কিসের জন্য? আমার সংসারের জন্যই তো করতেছি, আমার বাচ্চা হবে, আমার বাচ্চার জন্যই তো করতেছি। অবশ্যই আমি করতাম, যেহেতু ওরা সবসময় বলতো যে ওরা বাড়ি করবে নাকি, ওদের হচ্ছে যে 1 ঘন্টা জায়গা আছে, যেটা হচ্ছে ওর দাদার সাইড থেকে পাইছে, ওই 1 ঘন্টা জায়গাটুকুই আছে, ওইখানে বসেছে ওরা বাড়ি ঘর করবে। তো আমি ঠিক আছে বাড়ি ঘর হোক, তখন আমি ফার্নিচার নিয়ে যাবো, সমস্যা নেই। এখন এখানে তো ভাড়া বাসায় এত কিছু নেওয়ার দরকার নেই, যখন নিজের ঘর হবে তখন হচ্ছে যে সুন্দর মতো সাজাবো নিজেরা। এমনকি এটাও কথা ছিল যে ঈদের পরে, এই রোজার ঈদের পরে নেওয়াজকে আমি বলছি ঢাকা যাবেন অথবা আমি সহ যাবো, আমার তো বাবু আছে, আমার তো যাওয়া সম্ভব না। এটাও বলছি যে ঢাকা যাবেন, আমি হচ্ছে কিছু অনলাইনে ফার্নিচারের পেজ দেখছি, ওইখান থেকে হচ্ছে যে আমি ফার্নিচার কিনবো, আপনি গিয়ে চুজ করে নিয়ে আসবেন। এগুলোও আমাদের কথা হয়েছে রোজার মধ্যে, যেহেতু এগুলো নিয়ে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল। লাস্টে এসে কখন বলবো, এই যে রোজার আগে থেকে লিটারেলি ও দেশে 4 মাস ধরে আছে, তাই ওর হাতে টাকা পয়সা একদমই নাই, ও তো খালি হাতেই আসছে, ও তো আর এখানে কিছু করতেছে না। সো ওর হাতে টাকা পয়সা নাই, ও আমাকে বলছে কি শেষে থেকে কি, আরে হ্যাঁ আরেকটা কথা বলি, ফেব্রুয়ারিতে হচ্ছে যে আমাদের বাবু হয় 2 তারিখে, ফেব্রুয়ারি 2 তারিখে। তো এর আগ পর্যন্ত ওর সাথে আমার এটা নিয়েও একটা প্রবলেম হয় ডেলিভারির আগে, যে আমি হচ্ছে পারভিউতে ডাক্তার দেখাচ্ছিলাম। আপনারা আমাকে অনেকে এটা নিয়ে বাসা মারছেন যে আপনি সারা জীবন পারভিউতে ডাক্তার দেখাই, আপনি গেছেন এমন একটা মেডিকেলে যেখানে কেউ যায়ও না। আমি তো যাইনি, আমাকে তো নিয়ে যাওয়া হয়েছে ওইখানে, এটা তো আমার দোষ না, এমনকি আমাকে মিথ্যা কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল ওইখানে। সো ওইখানে একটা অনেক সিন ক্রিয়েট হয়, যেদিন আমার পেইন উঠে বা আমার ব্লিডিং স্টার্ট হয়, পানি ব্রেক হওয়া স্টার্ট হয়। 2 দিন ধরে আমি অনেক কষ্ট পাই, অনেক কষ্ট করছি আমরা অনেক পেইন ছিল, 2 দিন ধরে ট্রাই করছি, হয় নাই। লাস্টের 3য় দিন রাতে আমার হচ্ছে যে টোটালি পানি ব্রেক হয়ে যায়, পেইন উঠে, সারা রাত আমি কষ্ট করার পরে আমার বাবু হচ্ছে আমার জ্বরের মুখে ওর মাথাটা আটকায় যায়, যার কারণে হচ্ছে ডাক্তার বলছে ইমার্জেন্সি সিজার করা লাগবে। তো হ্যাঁ ঠিক আছে, আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। বাচ্চা হওয়ার সময়ে, ওই সময়েও ও অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক করতেছিল, ফ্লার্ট করতেছিল। আর আচ্ছা আরেকটা জিনিস, মেইন কথা যেটা বলি নাই, ও এইসব কিছু ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইসব জায়গায় করে না, আবার ও হচ্ছে স্ন্যাপচ্যাটের মধ্যে এসব করে।